কোনো মুভি ওপর দেখে আসলে কখনো বিচার করা যায় না শেষটা কেমন হতে পারে। বিশেষ করে সাউথ কিছু কিছু মুভি আপনি বুঝতেই পারবেন না শেষে কি হবে, মাঝে কি হবে। আপনার হয়তো ট্রেলার বা পোস্টার দেখে খুব সিম্পল মনে হবে, ধুর এটা আবার কেমন মুভি। কিন্তু মুভি পুরোটা ভালো করে দেখলে বোঝা যায় অনেক কিছু। তেমন এক মুভি নিয়ে আজ কথা বলতে চলেছি। মুভিটা প্রথম দেখে আমারও মনে হলো খুব কমন, কিন্তু পরের বার দেখে মনে হলো না, কিছু তো বোঝার মতো আছে। অন্য মুভির সাইড ক্যারেক্টারে যাদের বেশি দেখেছেন তাদের নিয়ে সিম্পল একটা ন্যাচারাল লোকেশনে ইম্পর্টেন্ট টপিক নিয়ে মুভিটা বানানো হয়েছে। অভিনয় করা প্রতিটা ক্যারেক্টার বেশ ভালো করেছে। ক্যারেক্টার ডেভেলপ ও মুভির কাহিনীকে ডিপ করার জন্য কিছু কিছু ব্যাপার অ্যাড করা হয়েছে যা রোমান্সের কাতারে পড়ে, বাট আমরা অত ডিপে যাব না। সো সেদিক থেকে এম্বারেসিং হওয়া, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। সবাই মিলে দেখতে পারবেন। টুকটাক মজা দিতে আমিও হয়তো কিছু বলবো, জি ওইটা একটু আপনাকে ম্যানেজ করতে হবে। বাকি কোনো মুভিকে বেটারভাবে ফিল করতে হলে পরিবেশটা একটু শান্ত থাকতে হয়, মনোযোগ দিতে হয়, যা আপনি অলরেডি দিয়েছেন আমি জানি। তো মুভির মূল কাহিনী শুরু করব, তার আগে ছোট্ট করে পেটের দায় সারতে হবে। আপনাকে আগেই বলে দিচ্ছি, এসবের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে না, এটা জাস্ট ওকে। তো কথা বলছিলাম বাংলাদেশ ভারতের সবচেয়ে মজার, বিশ্বস্ত, 100% নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ক্রিকেক্সের ব্যাপারে। ক্রিকেক্সে খেলুন এবং জিতে নিন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, টিভি, স্মার্ট ওয়াচ, জিবিএল পার্টি বক্স, হেডফোন আর ক্যাশব্যাক পুরস্কার সহ দারুণ সব গিফট। ক্রিকেক্সে অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্রেডিকশন করে 500 টাকা পর্যন্ত জিতে নিন একেবারে ফ্রি। প্রতিদিন পাচ্ছেন 400% স্পোর্টস বোনাস, সর্বোচ্চ 7,500 টাকা পর্যন্ত। জন্মদিনে পাবেন 1000 টাকা ফ্রি বোনাস। বন্ধুদের রেফার করলে মিলবে 300 টাকা বোনাস। মাত্র 500 টাকা ডিপোজিট করে পেয়ে যান ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস। আপনার টাকা আপনার নিয়ন্ত্রণে, নিরাপদ ও সহজে তোলার সুবিধায় থাকছে বিকাশ, নগদ বা গুগল পে এর ব্যবস্থা। পিনকমের লিঙ্ক থেকে ক্রিকেক্সে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন আর লুফে নিন অসংখ্য সব বোনাস। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাগিনা, এত বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না, যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে সরিয়ে একটু মাথা কাটাতে হবে, ঠিক আছে? কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া ফ্যামিলি ড্রামা তেলেগু মুভি নাম বাপু এ ফাদার স্টোরি এর ব্যাপারে। মুভির মূল সিন শুরু হওয়ার আগে ক্যারেক্টারদের নাম ওঠানোর ফাঁকে আমাদের গ্রামের কিছু সিন দেখিয়ে বোঝায় যে কাহিনীটা কোথায় সেট করা হয়েছে। আমরা গ্রামের মানুষ, মন থেকে যেন লোকেশনের সঙ্গে কাহিনীটাকে রিলেট করতে পারি। তাই এরপর মুভির মূল সিন শুরু হয়। জেসিবি দিয়ে এক জমি না খাল থেকে মাটি উঠানো হচ্ছে। সেখানে আমাদের দেশে যেমন লোকজন হা করে কাজ ফেলে চেয়ে থাকে, এখানেও দেখছে। জেসিবির ড্রাইভার সুরি হুট করে নজর এখানে পড়লে কিছু একটা দেখতে পায়। ভালো করে লক্ষ্য করে আশপাশটা দেখতে থাকে, তারপর মাটি ফেলে। বিকেলে কাজ শেষ করে যখন সবাই চলে যায়, সে পরিষ্কার করতে করতে হাত উঠালে আমরা দেখি একটা স্বর্ণের মূর্তি। সুরি খুব সাবধানে সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে আসে। তার মাকে বলে বাক্সের চাবি দিতে। বুড়ি বলে, কেন রে, চাবি কি করবি শুনি? আর ওই বস্তার মধ্যে কি আসে? কিছু না, তুমি চাবি দাও তো। চাবি নিয়ে এই বাক্সের ভিতরে মূর্তিটা লুকায় রাখে। বাপু একটু লুকালুকি করছে। শোনো মা, দরজা জানালা সব ভালো করে লাগায় রাখো, তোমরা যেন কেউ বাইরে যেও না, আমি আসছি। মনে হচ্ছে টাকার খনি পড়ে আসে যে মানুষ তোর বাড়িতে আসবে, চল চা। মাঝ রাতে শরীর মা জাগনা পায়। তারপর চাবি নিয়ে বাক্স খুলে মূর্তিটা দেখে সে অবাক হয়ে যায়, কিছু করে না, অমনেই রেখে দেয়। পরদিন সকালে গ্রামের সব সায়েন্টিস্টদের মাঝে ক্যামেরা যে দাদুকে ফলো করে, ইনি হলেন রাজাইয়া। সবাই বাবু বলে ডাকে। বয়সের সঙ্গে সঙ্গে একটু ভুলে যাওয়ার সমস্যা বেড়ে গেছে। যখন যেটা করে তখনই শুধু সেটা মনে থাকে, পরে ভুলে যায়। সেটা নিয়ে বন্ধুরা একটু মজা নেই। দাদুর একটাই ছেলে মাল্লাইয়া, চেনে না কে? ব্রহ্মাজি। সঙ্গে তার ওয়াইফ আমানি। পেশায় তারা কৃষক। ওই যে পাশে ভেন্ডির গাছের মতো দেখছেন, এগুলো মূলত তুলার গাছ। স্পিনিং মিলে যেসব তুলা বেল্ট আকারে বিভিন্ন দেশে যায়, আমাদের দেশেও আসে, এসব তুলার থেকেই শুধু তৈরি হয়। যাক, আন্টি খুব খুশি, এবার ফসল ভালো হয়েছে, এবার তাদের দুঃখ একটু কমবে। মাল্লায়া বলে, তা তো একটু নিস্তার পাওয়া যাবে, কিন্তু পাওনাদাররা যেভাবে হা করে আছে, যদি দাম ভালো না পাই ঋণ শোধ করবো কি করে? মাল্লায়ার একটা মেয়ে, একটা ছেলে। মেয়ে লক্ষ্মী কলেজে পড়ে, চেনে না এনাকে? ধানিয়া বালাকৃষ্ণা। পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট। তার কলেজেরও একটা স্যার রবি তাকে খুব পছন্দ করে, বিয়ে করতে চায়, কিন্তু লক্ষ্মী রাজি হয় না বা তাকে পাত্তা দেয় না, কারণ তারা বড় লোক আর লক্ষ্মীরা খুব গরিব, ম্যাচ হবে না। সেও স্যারকে পছন্দ করে কিন্তু স্বীকার করে না। লক্ষ্মীর ছোট ভাই রাজু, মানে মাল্লায়ার ছেলে, অটো চালায়, একটু রাগী, বাকি যা করে সেটা বয়সের দোষ। পরের দিন সকালে দাদি পুজো করতে লেগে তার সামনে রাতে দেখা মূর্তিটা ভেসে ওঠে। ব্যাপারটা প্রথমে সে নর্মালি নেয়। পুজো শেষে যখন সে খাবার নিয়ে বসে, টিভি চলছে, সেখানে এক গুরুজি প্রবচন দিচ্ছে যে ফ্রিতে পাওয়া কোনো জিনিস সবসময় ভালো হয় না। বিনা পরিশ্রমে ফ্রিতে পাওয়া জিনিসের সঙ্গে মুসিবতও আসে। যেটা আপনার নয় সেটা আপনি নিতে চাইলেই তো হবে না। মানে গুরুজির কথা দাদির মনে ইফেক্ট ফেলে, এটা আমরা বুঝতে পারি। বিকেলে পঞ্চায়েত বসানো হয়, সব লোকজন হাজির। পঞ্চায়েত বসিয়েছে যে লোকগুলো টাকা বাকিতে দেয় তারা। কার বিরুদ্ধে? মাল্লায়ার বিরুদ্ধে। টাকা দেওয়ার সময় নাকি পার হয়েছে, সে কিস্তি দেয়নি, তাই এই আয়োজন। মাল্লায়ার সময় চাই। পাওনাদাররা বলে, এবার তো তোর ফসল ভালো হয়েছে, 3 ভাগের 2 ভাগ আমাদের দিতে হবে, তাহলে আমরা মানবো। এটা তো মাল্লায়ার কাছে অনেক বড় ব্যাপার। মাল্লায়া অবাক হয়, আপনারা এমনটা কি করে বলতে পারেন?
সব ঋণ কি আমি একবারে শোধ করতে পারবো? না, টাকা যেহেতু নিয়েছে দিতেই হবে, সবার একই কথা। উপায় না পেয়ে তাকে রাজি হতে হয়। আন্টিও হয়তো সব এখান থেকে শুনতে পারে। পরিস্থিতির কথা ভেবে দুজন শুধু কষ্ট পাচ্ছে, এছাড়া কিছু করার নেই। বাচ্চাদের এই ব্যাপারে কিছু বলা হয় না। রাজু বলে, বাবা অটো পুরনো হয়ে গেছে, নতুন অটো নিতে হবে। ফসল কাটলে তুমি কিছু টাকা দিও, বাকিটা আমি দিয়ে নতুন অটো নেব। তারা বুঝতে পারছে তাদের অবস্থা কেমন, কিন্তু ছেলেকে কি করে বলবে। দুজন তাকাতাকি করে। তার কিছুক্ষণ পর লক্ষ্মী বলে, বাবা আমার কলেজ শেষ হতে চলেছে, আমি ভাবছি শহরে গিয়ে কোচিং করব, চাকরির পড়া পড়তে হবে। সরকারি জব পেতে হলে এটা করতেই হবে। মানে তার সরকারি জব করার খুব ইচ্ছে। শুনে কাকু ভিতর থেকে চমকে ওঠে, কিন্তু বুঝতে দেয় না। বাবা মার তো এটাই স্বভাব, তারা সহ্য করবে, সন্তানদের বুঝতে দেবে না। বেটি, ঠিক আছে, ঠিক বলেছিস, হয়ে যাবে, সমস্যা নেই। খাবার খেয়ে রাতে যখন বিছানায় শোয়, আন্টি বুঝতে পারে মাল্লায়া ঘুমায়নি, টেনশন করছে। সে সান্ত্বনা দেয়, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এত কষ্ট করে সারাদিন খেটে যদি ফসলের সব টাকা সুদের জন্য দিতে হয়, আমরা বাঁচবো কি করে? সংসার চালানো যে কতটা কঠিন, এখন বড় হয়ে আমরা বুঝতে পারি যে আমাদের বাবা মা কিভাবে আমাদের বড় করেছে। তারা না জানি কতটা বুদ্ধিমান, না জানি কতটা কষ্ট সহ্য করেছে। যাক, রাত একটু নিশুতি হলে ওদিকে সুরির মা টিভিতে শোনা গুরুজির কথা অনুযায়ী মূর্তিটা এনে এখানে ফেলে দেয়, কারণ এটা তো তাদের না, তাহলে তারা নেবে কেন? এমন যুক্তি তার। রাজু তার এক বন্ধুর বিয়েতে গিয়ে নাচানাচি করছে। এখানে ক্যামেরা এক টুনটুনিকে ফলো করে যে রাজুর নাচে ইমপ্রেসড। রাজুকে দেখতে দেখতে একটু ইশারা দিয়ে সে সেখান থেকে চলে যায়। রাজু তার পিছে পিছে যায়। তো দিদির নাম হলো আনুষা। রাজুকে পছন্দ করে, কিন্তু স্বীকার করতে চায় না। রাজুও কম না, ট্রাই করে যাচ্ছে। তাদের গল্প করতে পিছন থেকে ফলো করে আরেকটা ছেলে। কে কি করে পরে জানতে পারবেন, জাস্ট নাম মনে রাখেন, নাম হলো রাকেশ। পরের দিন ঢোল, ফুলমালা, লোকজন আর চারপাশের পরিবেশ দেখে আমরা বুঝতে পারি কেউ মারা গেছে। এই দাদু বলছে কাল রাতেও ঠিক ছিল, ভালোভাবেই ঘুমালো। সকালে গিয়ে আমি ডাক দিলাম, দেখি এই অবস্থা। মানে সুরির মা মারা গেছে। কাল রাতে মূর্তিটা ফেলে দিল, এখন সে মারা গেছে। বাপু বলে, এটা তো সৃষ্টির নিয়ম, সবাইকে যেতেই হবে। ও তো তাও শান্তিতে চলে গেল, ঘুমাই থাকতে থাকতে চলে গেল, কোনো কষ্টই বুঝতে পারলো না। কার নসিবে এত সহজ মৃত্যু থাকে। সব কাজ শেষে সুরি মুরব্বীকে নিয়ে বসে পড়ে। মা কার বুদ্ধি শুনে মূর্তিটা ফেলে দিল। আজ ওইটা দিয়ে কমসে কম 2টা জেসিবি কিনতে পারতাম। তুমি কিছু জানলে দয়া করে বলো, কোন খাদে ফেলেছে? মুরব্বী বলে, বেটা আমি সত্যিই কিছু জানি না। সুরি আর কি বলবে, সে বড়লোক হতে পারতো, কিন্তু হলো না। যাক, পরের দিন পূজা মুজা করে এরা ফসল উঠাতে লেগে পড়ে। যারা কৃষক তারা বোঝে ফসল লাগানোর পর যখন সেটা বাড়িতে আসে কেমন লাগে। ধান আলু লাগাতে কতই না কষ্ট হয়, কিন্তু যখন আলু বারান্দায় উঁচু হয়ে পড়ে থাকে, ধান পিটানো হয়, তখন যে খুশি লাগে, এটা আলাদা একটা ব্যাপার। তো তুলে উঠানো শেষে বাড়িতে এনে সবাই মিলে প্যাকিং করে। তারপর সকালবেলা সেগুলো ট্রাক্টরে ভরে বাজারে নেয় মাল্লাইয়া। গাড়ি সাইড করে এখানে রাখে। সব লোকজন এখানে জমা হয়ে আছে। কি ব্যাপার ভাই, কি হয়েছে জিজ্ঞেস করলে লোকটা বলে, দাম বাড়ানোর জন্য সবাই আন্দোলন চালাচ্ছে। এখন আন্দোলন চলা অবস্থায় তো কেউ মাল নিবেও না, আর বিক্রেতারা বিক্রি করবেও না। সারাদিন পার হয়, লোকজন অপেক্ষা করছে কখন মহাজনরা দাবি মেনে নেবে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। রাজু খাবার নিয়ে আসে। ড্রাইভার আর বাপকে খেতে বলে রাজু তার বাপকে বাড়িতে যেতে বলে যে এখানে আর থাকার দরকার নেই, এভাবে কতক্ষণ, আজ তো আর বিক্রি হবে না, তুমি চলে যাও, আমি এখানে আছি। ওদিকে বাবু রাস্তায় হাঁটছে, আর সুরির মা মরার দিনে কিছু একটা সিন তার মাথায় আসছে, কিন্তু পুরো ব্যাপারটা সে মনে করতে পারছে না। এর মাঝে একজন ডাক দেয়, বাবু ক্ষেত দেখতে যাচ্ছ নাকি, চলো বসো। সে তাকে নিয়ে যায়। বেলা গড়াতে লাগে। রাজুর বাপ তো বাসায় চলে গেছে। সে ট্রাক্টরের ড্রাইভারকে নিয়ে পাশের একটা বারে যাচ্ছে। মানে এতক্ষণ বসে থেকে কি করবে, তো চল দুজন একটু গিলে আসি। দুজন এখানে বসে ডাবের পানি খেতে শুরু করে। একটু পর ড্রাইভার বলে, ভাই পাশে আমার একটা বোনের বাড়ি, আমি ওখানে গিয়ে থাকবো, তুই গাড়ির চাবি রাখ, সকালে আসবো। রাজু বলে, পাক্কা আসবি তো, না হলে কিন্তু আমরা ঝামেলায় পড়বো। আরে আসবো বলে সে চলে যায়। মাঝরাতে বিজলি চমকানো থেকে কাকুর ঘুম ভেঙে যায়। বাইরে দেখে তুমুল বৃষ্টি হচ্ছে। হায় হায়, গাড়ির বাহিরে। রাজু মাল ঢাকলো কিনা। আন্টি তো কান্না করছে, মাল বিজলি তো সব শেষ। আরে কান্না করো না তো, রাজু ওখানেই তো আছে, কিছু হবে না। তারা হুড়ো করে কাকু তাকে ফোন দেয়, কিন্তু সে কই। ড্রাইভার যাওয়ার পর সে আরও খেয়ে এখানেই শুয়ে পড়েছে। ফোন বেজে যাচ্ছে, তার কোনো খবর নেই। রাজু ফোন ধরছে না। মাল্লাইয়া দেরি না করে যাওয়ার জন্য বের হয়। বাপু জেগে আছে, আরে বৃষ্টির মাঝে সাবধানে গাড়ি চালাস। মাল্লাইয়া বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে আসছে। আর ওদের পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি থেমে যায়, সকালও হয়ে যায়। দেখে পানিতে তুলো ভেসে আসছে। খুব ভয়ে ভয়ে সামনের দিকে যাচ্ছে। ক্যামেরা গাড়ি না দেখিয়ে কাকুর ফেসে ধরে রেখে তার রিয়াকশনে আমাদের বোঝানোর চেষ্টা করছে যে কি হয়েছে। পরে ক্যামেরা ঘুরিয়ে দেখায় এই কাণ্ড। বৃষ্টিতে সব তুলো ভিজে বস্তা দিয়ে পানি টপ টপ করে পড়ছে। ছেলে ঢাকতে পারেনি, পানিতেই ভিজে সবগুলো মাল নষ্ট হয়ে গেল। কাকু কাউকে কিছু না বলে বুক ভরা কষ্ট নিয়ে মনে মনে পাওনাদারদের কথা, পরিবারের কথা এসব ভাবতে ভাবতে যাচ্ছে। ওদিকে লক্ষ্মী আর তার মা ব্যস্ত হয়ে আছে কি হলো জানতে, কিন্তু কাকু ফোন ধরছে না। একটু পর আমরা দেখি তার জমির উপরেই যে গাছটা ছিল তার সঙ্গে দড়ি লাগাচ্ছে। মানে যেহেতু সে কিছু করতে পারলো না, এখন তো লোকজন কথা শোনাবে, পাওনাদাররা কথা শোনাবে, বাচ্চাদের চাওয়া কীভাবে পূরণ করবে, এই সব কিছু ভেবে সে এই সিদ্ধান্ত নেয়।
কিন্তু লাকিলি সেই সময় দূর থেকে তাকে একজন দেখে ফেলে। ভাই কি করছো, থামো বলছি। কাকু তাকে দেখে আরো তাড়াতাড়ি কাজ সারে, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিন শুরু হয় হসপিটালে। মানে সেই লোকটা তাকে বাঁচিয়েছে। কাকুর হুঁশ ফেরে। আন্টির চোখ অনেক কিছু বলতে চাইছে, কিন্তু হসপিটাল লোকজন আছে, বলতে পারছে না। হসপিটাল থেকে বাসায় এলে পাওনাদাররা ধরে যে সে এমন সিদ্ধান্ত কেন নিয়েছে, কি প্রমাণ করতে চাইছে, তাদের কি সে তার মৃত্যুর জন্য দায়ী বানাবে। মাল্লায়া বলে, ভাই এমন কিছু না, আমি তোমাদের দোষ দেইনি, আমার কপাল খারাপ তাই। আচ্ছা দয়া করে তোমরা আমাকে আরেকটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো, না পারলে জমি বিক্রি করে তোমাদের টাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। সবাই চলে যায়। রাতে যে যার মতো ছিল। লক্ষ্মী বলে, বাবা এখানে থেকে আমরা কি করছি, তার চেয়ে সব বিক্রি করে চলো শহরে যাই, ওখানে তাও তো কিছু একটা করে রোজ টাকা আনতে পারবে, এখানে আমরা কি করব। কাকু আর কি বলবে, চেয়ে থাকে। দাদু বলে, চলো যাওয়া যাক। ঘুমাইতে গিয়ে মাল্লায়া আর ঘুমাইতে পারছে না। বউকে বলছে, এই সমস্যা থেকে বের হওয়ার একটাই রাস্তা, আমি চলে যাই। আমি চলে গেলে সরকার থেকে কৃষি বিমায় টাকা পাওয়া যাবে, সেগুলো দিয়ে তোমরা চলতে পারবে, এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই। আন্টির চোখ দিয়ে পানি ঝরছে। তুমি শুধু তোমার কথা বলছো, আমার কথা ভাবছো না। তুমি চলে গেলে আমার কি হবে? এসব নিয়ে দুজন দুঃখ প্রকাশ করছে। বাইরে কিসের যেন একটা শব্দ হয়, সঙ্গে কুকুরও চিল্লাচ্ছে। দেখতে দুজন জানালায় যায়, দেখে দাদু কুকুর তাড়াচ্ছে, তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে দেখে। দাদুকে দেখে এরা দুজন তাকাতাকি করে, আর তাদের মাথায় কি প্ল্যান এসেছিল সেটা বোঝাতে পরের দিন আমরা দেখি মাল্লায়া বাবুকে নিয়ে বসে তাকে বলছে সে বাঁচবে না, তাহলে টাকা পাবে, সেসব দিয়েই চলা যাবে, এছাড়া তার কাছে কোনো উপায় নেই, তাকে এটা করতেই হবে। বাপ তো বাবু বলে, আরে কি যাতা বলছিস, তোর উপর নির্ভর করে এতগুলো মানুষ বেঁচে আছে, তোর কিছু হলে তাদের কি হবে? আর আমি বাবা বেঁচে থাকতে এটা কি করে দেখবো? আমি বুড়ো হয়ে গেছি, আর কয়দিনই বা বাঁচবো, তার থেকে ভালো আমিই যাই, তুই আমার নামে সব কাগজ রেডি কর। বাবা এটা কি করে? বাবু থামায়, আমি যা বলছি তাই কর, আর কোনো কথা নেই, যা। দাদু যেহেতু নিজের থেকে রাজি হয়েছে, তাই আন্টি তার স্বর্ণের জিনিস খুলে কাকুকে দেয় যে এটা বন্ধক রেখে একটু টাকা নিয়ে আসো, তাহলে শ্বশুরকে কদিন একটু ভালো মন্দ খাওয়ানো যাবে, নতুন কাপড় চোপড় দেওয়া যাবে। তাই করা হয়। মাল্লায়া শহরে গিয়ে জিনিস রেখে যে টাকা পায়, বাপুর জন্য নতুন জামা কিনে এনে দেয়। বাবু দেখে তো অবাক, নতুন জামা? পরে বের হয়, একবারে মাতাব্বরের মতো লাগছে। সবাই দেখছে বাপু হিরো হয়ে গেছে। মাল্লায়া বাপুকে নিয়ে স্টুডিওতে যায়, আগে তার কয়েকটা ছবি উঠায়, তারপর বাপ ছেলে উঠায়। এরপর একসঙ্গে বসে ডাবের পানি খায়, বিরিয়ানি খায়, আত্মীয়ের বাড়িতে যায়, বাড়িতে ভালো খাবার রান্না হয়। পরের দিন গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সারে। রাজু লক্ষ্য করে তার মা দাদুর একটু বেশিই যত্ন নিচ্ছে। তার কাছে ব্যাপারটা অন্যরকম লাগে, কিন্তু মাথায় নেয় না। এভাবে বাবুর খাতির যত্ন করতে করতে পার হয়ে যায় কয়েকদিন। সকালবেলা ঘুম থেকে উঠে মাল্লায়া দেখে বাবু খাটে নেই। কি ব্যাপার, লোটা ওখানে এত সকালে কই গেল? মাল্লায়া বউকে উঠাই, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে জি? আরে আসো তাড়াতাড়ি। ওই দেখো বাবু ওখানে নেই। নেই? কই গেছে? জানি না, বাথরুমে তো যায়নি, লোটা ওখানেই। তার মানে কি? মানে তাদের সন্দেহ বাপু নিশ্চয়ই আত্মহত্যা করতে গেছে। শ্বশুর তাদের ভালোর কথা ভেবে এমন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য বোধহয় বাইরে গেছে, এটা ভেবে আন্টি কান্না শুরু করে। মাল্লায়া বলে, আর আগে কাইন্দো না তো, আগে বডিতে তো পাইতে দাও, তুমি কাজ করো, আমি দেখছি বলে বাবুকে খুঁজতে বের হয় মাল্লায়া। যেখানে যেখানে বাবু যাওয়ার আশঙ্কা আছে সেখানে সেখানে যায়, একে ওকে জিগায়, কেউ বলতে পারে না। মাল্লায়া জমির দিকে যাচ্ছে দেখতে, একজন ডাক দেয়, মাল্লা, আরে তোর বাপ ওখানে লোটা ছাড়াই বসে গেছে, এটা নিয়ে যা, ধর। বাপু, যা নিয়ে যা। মাল্লায়া ভাবছে এটা কি হলো, কি আর করার। পানির লোটা নিয়ে বাপু যেখানে নকশা আঁকছে সেখানে যায়। আরে তুই এসেছিস, খুব ভালো করেছিস, দে 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 দে। মাল্লায়া আর কি বলবে, রাগ উঠছে, দিয়ে চলে আসে। পিছে পিছে দাদুও আসে। ওইটুকু লোটাতে ওইটুকু পানি, ওই পানি দিয়ে কি করবে? যাক, এদিকে আন্টি তো কান্নার মুড নিয়েই আছে। কাকুর রিয়াকশন খুব একটা ভালো না। দাদু মোচে তা দিতে দিতে আসে। বউ কি রান্না করেছিস? আন্টির মুখ দেখার মতো। লক্ষ্মী কলেজে গিয়ে স্যার তার সঙ্গে কথা বলার ট্রাই করে, কিন্তু সে টাইম দেয় না। মাঝে 2 দিন পার হয়ে যায়। বাবু আবার খালের পাড়ে এসে সুরির মা মরার দিনের কিছু কথা মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওইটুকুই মনে পড়ে যেটুকু আগে পড়েছিল। আরো মনে করার চেষ্টা করছে, এর মাঝে আবার একজন এসে ডাকে, আরে বাবু, তোমার ছেলে তোমায় খুঁজতেছে, তুমি এখানে কি করো? আনুসার দাদিকে হসপিটালে নিতে হবে, তাই রাজুকেই ডেকেছে তার বাপ। এটা তো রাজুর জন্য অনেক বড় একটা সুযোগ। ব্যাস, সুযোগ কাজে লাগিয়ে রাজু আনুসার সঙ্গে কথা বলতে বলতে মাঝ রাস্তায় তার থেকে ক্লিয়ার করে নেয় যে সেও তাকে ভালোবাসে, সেও তাকে পছন্দ করে। তার দাদি কানে শোনে না, দেখতেও পায় না। ভালোই হয়েছে তাদের জন্য সুযোগ। একটু রাস্তা যাওয়ার পরে আরো লোকজন উঠবে, তাই আনুষাকে রাজু সামনে এসে বসতে বলে। পাওয়ার ব্যাংক সামনে এসে বসলো। এখন তো গাড়ি ফুল স্পিডে চলবে, বোঝা যাচ্ছে। তো যেহেতু নতুন নতুন এদের চুলকানি মজা তো লাগবেই, সেটা দেখা দেখে আমরা দুজনকে একটু ফলো করে তাদের ইটিস পিটিসের ফাঁকে আমরা দেখি ওই যে ছেলে, নাম মনে রাখতে বলেছিলাম, রাকেশ, তো সেও আসলে একজন ড্রাইভার, রাজুর কলিগ বা ফ্রেন্ড বলতে পারেন। কিছু কিছু জায়গায় আমরা দেখি সে তাদের ফলো করছে। রাজু আনুষাকে সিরিয়াসলি ভালোবাসে, তাই তাকে শপিং থেকে শুরু করে সবকিছু করিয়ে দেয়, যা সে বাবার জন্য বা বোনের জন্য করেনি কখনো।
অনুষা ইচ্ছা মতো শপিং করে নেয়। রাকেশ যে তাকে দেখছে সেও লক্ষ্য করে কিন্তু কিছু বলে না বা আমরা কিছু বুঝতে পারি না। এর মাঝে পার হয় বেশ কিছুদিন। দাদু রাতে শুয়েছিল, হুট করে উঠে পড়ে। এরা লুকিয়ে দেখছে সে কই যেন যাচ্ছে, এত রাতে কেন উঠলো। দাদুর পিছে পিছে যেতে লাগে। এত রাতে সে কই যাচ্ছে। দাদুও চালাক কম না, সে মাঝে মাঝে পিছে ফিরে দেখে কিন্তু এরা লুকিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে বাবু কূপের কাছে আসে। এরা লুকিয়ে দেখছে বাবু কি করে। বাবু আশপাশ দেখে কূপের মাঝে লাফ দেয় আর আন্টি ঘুম থেকে চমকে ওঠে, মানে সে যা স্বপ্ন দেখছিল। সকাল হয়ে গেছে, আন্টি উঠে দেখে বাবু তো আরাম করে ঘুমাচ্ছে। আন্টি কাজে লেগে পড়ে। লক্ষ্মী বাজারের জন্য যায়। আন্টি লক্ষ্য করছে দাদুর কোনো নড়াচড়া নেই। কাকু তার মতো কাজ করছে। বেলা গড়িয়ে যাচ্ছে, এত রোদের মাঝেও দাদু ঘুমিয়ে আছে। ব্যাপারটা আন্টির কাছে সন্দেহজনক লাগে, কারণ সে তো এত বেলা অবধি ঘুমায় না। আন্টি তাকে উঠাতে যায়। শ্বশুরজি, শ্বশুরজি। বাপুর কোনো সাড়া নেই। আন্টি কাঁদতে শুরু করে, শ্বশুরজি, শ্বশুরজি। কাকু এগিয়ে আসে, এই যে তাকে নাড়াচ্ছে, কান্নাকাটি করছে। বাবুর কোনো সাড়া নেই। আন্টির কান্না আর কাকুর ডাকাডাকিতে লোকজন জমা হতে শুরু করে, মানে বাপু হয়তো তাদের ছেড়ে চলে গেছে। আন্টি সমানে কান্না করে যাচ্ছে। একটু পর লক্ষ্মী এসে দেখে এই অবস্থা। সে তো ভয় পেয়ে যায়, হয়তো তার দাদু মারা গেছে। কি হলো? তাড়াতাড়ি এসে সে দাদুর হাত ধরে পালস চেক করে দেখে, না, সে তো ঠিকই আছে। আরে চুপ করো, কিছু হয়নি। রাতে মনে হয় একটু বেশি খেয়েছে, তাই এখনো ঘুম ভাঙছে না। সে ঠিক আছে। কি? আন্টি মানতে চায় না। সে সমানে বাপুর বুক চাপড়িয়ে কান্না করতে থাকে। একটু পর বাপু উঠে পড়ে। কি হলো? সবাই তো বাপু এত লোকজন দেখে বলে, কি ব্যাপার, কি হয়েছে, সবাই ঘিরে আছে কেন? লোকজন হাসতে থাকে, শালা বুড়ো পারে মাইরি। পরে কাজে যেতে আন্টি কাকুকে বলছে, যত আশা করছে শ্বশুর যে চলে যাবে তার তো বেঁচে থাকার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। এখন কি হবে? ব্যাপারটা নিয়ে কাকু বাপুর সঙ্গে আবার বসে। তাকে বলে সে কি করছে এসব, তার সঙ্গে কি কথা হয়েছিল আর সে কি করছে। বাপু বলে, কি বলছিস তুই? কিসের যাওয়া? কোথায় যাব? মাল্লায় বলে, আরে বাপু, আমি না সেদিন বললাম চলে যাব, মরে যাব, তুমি বললে তুই কেন যাবি আমি থাকতে, তাই তো কাগজপত্র সব রেডি করলাম। বাপু বলে, না, আমার তো কিছু মনে পড়ছে না, আমি কেন মরবো? হলো, ওই যে বলেছিলাম তার ভুলে যাওয়ার স্বভাব, কিছু মনে থাকে না। মাল্লায় ভাবছে, শালা কার ভরসা কি করলাম। রাতে আন্টি চিল্লাচ্ছে, শুধু শুধু আমার কানের জিনিসগুলো বন্ধক রাখলাম, আমায় এনে দিবে তুমি, আমি আর কিচ্ছু জানি না। কাকু বলে, আরে সে যদি ভুলে যায় তাহলে আমি কি করব? তুমি কি আমাকে মারতে বলছো? বলে চুপ হয়ে যায়। মারলে কি হবে? ঠিক আছে, চলো আমরা মেরে ফেলি। এর মাঝে রাজু সেখানে আসে। কি ব্যাপার, কাকে মারার কথা হচ্ছে শুনি? ও তাই তো বলি, দাদুর এত খাতির যত্ন চলছে কেন? আন্টি তাকে চুপ করায়। আরে কি করব, এত টাকা ঋণ, ফসল খারাপ হয়ে গেছে, এসব থেকে ওঠার একটাই উপায়, তুই এই ব্যাপারে আর কাউকে কিচ্ছু বলবি না, ওকে? তখনই আবার লক্ষ্মী সেখানে আসে। কি ব্যাপার, কি বলবে না? উপায় নেই, তাকেও প্ল্যানে সামিল করতে হয়। সে তো মানবে না। আন্টি ইমোশনাল কথাবার্তা বলে তাকে শান্ত করে। এরা প্ল্যান তো করছে, কিন্তু দাদুর কি খবর? দাদুর এসব নিয়ে কোনো চিন্তা নেই, সে তার মতো মাস্ত মাওলা রয়েছে। পরের দিন কাজে গিয়ে দুজন ভাবছে কিভাবে কি করা যায়। ওদিকে দাদু আবার সেই কথা মনে করার চেষ্টা করছে, কিন্তু মাথায় আসছে না। গ্রামের লোকেরা তাকে দেখে বলে, এই বাপু সারাদিন এখানে কি করে বুঝতে পারি না। ওই মন ভোলা মানুষ, হয়তো কোনো কিছু মনে থাকে না, তাই হয়তো এখানে বসে থাকে, এটা ভেবে কেউ আর গায়ে লাগায় না। রাতে মাল্লায়া দাদুর মদের সঙ্গে পয়জন মিশিয়ে খুব আদর করে তাকে খেতে দেয়, কিন্তু দাদুর কি যে চুলকানি ওঠে। সে বলে, না রে, আজ মুড নেই, আজ খাবো না। এদের তাকানোতে মনে হচ্ছিল এরা মনে মনে বলছে, শালা এ কি জ্বালা। মাল্লায়া অনেক চেষ্টা করে তাকে খাওয়ানোর। বাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি পরে খাবো নি, বলে গ্লাসটা নিয়ে সাইডে রেখে দেয়। সে সময় আবার কুকুর ছানাটা দুষ্টামি করছিল বলে বাপু লাঠি উঠিয়ে তাকে মারতে গিয়ে গ্লাসের সঙ্গে লেগে গ্লাসটা পড়ে যায়। এটা দেখে দুজনের যে একটা রিয়াকশন, কঠিন লাগে। এদিকে টাকার অভাবে এসব প্ল্যান চলছে, ওদিকে গব্বরের হুক্কা টানা চাইনিজ সরিয়া অনুষার জন্য মাল কিনে এনে দিচ্ছে তাকে। এখন দিলে তো সবাই ভালো। অনুষা দাদাকে খুশি করে দেয়, লুডু মুডু খেলে, বেশ ভালোই চলছে তাদের প্রেম কাহিনী। এর মাঝে 2 দিন পার হয়ে যায়। সুরি শুধু খাল দেখে আফসোস করে, না জানি তার মা কোন খালে মূর্তিটা ফেলেছে। সে কিছু বুঝতে পারছে না। ওই মূর্তি তার, সে কোনোভাবে কারো হতে দেবে না, সে যে করে খুঁজে বের করবে। একা একা বকবক করে যাচ্ছে। রাতে আমরা দেখি রাজু গাছের উপরে এখানে, লক্ষ্মী আরেক সাইডে, এখানে মাল্লাইয়া। মানে এরা মানুষ দেখছে আর এরা দাদুকে মেরে ফেলতে বালিশ চাপা দিচ্ছে। একটু পর দাদু নড়াচড়া বন্ধ হয় আর তাকে জুম করে ক্যামেরা পরের দিন সকাল নিয়ে আসে। মাল্লাইয়া তার হাতিয়ার ধার দিচ্ছিল, সবাই যে যার কাজে লেগে আছে। কিছুক্ষণ পর দাদু একটা মুরগি নিয়ে আসে। সবার তাকিয়ে তাকা দেখে দাদু বলে, আরে কাল রাতে আমি স্বপ্ন দেখলাম তোরা সবাই মিলে আমায় মেরে ফেলছিস। এমন দুঃস্বপ্ন ভালো না, তাই মাতার মন্দিরে গিয়ে এই মুরগার বলি দিলাম। নাও বৌমা, রান্না করো এটা। মানে কাল রাতে যা দেখলেন সেসব ছিল দাদুর স্বপ্ন। এরা ভাবছে, না, কোনোভাবেই বুঝি এই বুড়োকে মারা সম্ভব না, এ তো প্রত্যেকবার বেঁচে যাচ্ছে। কলেজে গিয়ে লক্ষ্মী স্যারের সঙ্গে কথা বলে, কারণ রেবরি নাকি বিয়ের ঘর আসছে, সে ইচ্ছে করে ভেঙে দিচ্ছে তার জন্য। আপনি বিয়ে করে নিন, এভাবে আমার জন্য সময় নষ্ট করেন না।
আমাদের কখনো ম্যাচ হবে না, কারণ না আমার পরিবেশ ভালো আর না আমি আমার ফিউচার জানি কি হবে। রবি বলে সে তার অপেক্ষা করবে, সে তাকে ছাড়া বিয়ে করবে না। লক্ষ্মী রাগ করে বলে তো মরেন আমার অপেক্ষা করতে করতে, বলে সে চলে যায়। ওদিকে রাজু ও আনুষাকে সিরিয়াস মুডে বলে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাকে প্রমিস করতে বলে সেও তাকে কখনো ছাড়বে না। আনুষা বলে কি হয়েছে তোমার বলো তো, চলো আমায় ঘুরতে নিয়ে যাও। সেদিন পার হয়। পরের দিন দাদু রেডি হচ্ছিল, বাড়ির সবাইও দেখি রেডি হচ্ছে। মাল্লায়া বলছে দাওয়াত খেতে আসার সময় এই কাজটা সেরে ফেলতে হবে, ওটাই আমাদের জন্য সুবিধা হবে। এরা কি বলবে তাকাতাকি করছে। একটু পর মাল্লায়া বাহিরে এসে দেখে দাদু সেখানেই নেই। কি হলো, বাপু আবার কই গেল? মনে করে রাস্তার দিকে হয়তো গেছে, তাই তারা সামনের দিকে এগোচ্ছে। দেখে দাদু কই যেন যাচ্ছে এখানে। মাল্লায়া ডাকে আরে বাপু তুমি ওখানে কি করছো, দাওয়াতে যাবে না, আসো। দাদু বলে না আমি পার্টি মিছিলে যাব, তোরা যা। পার্টি মিছিলে? তুমি পার্টি মিছিলে গিয়ে কি করবে? এই দাদু বলে আরে পার্টির সঙ্গে গেলে বোতল সব বিরিয়ানি আর টাকাও দিবে, ওসব তোরা বুঝবি না, চল যা, আমরা আসছি যা। মাল্লায়া ভাবছে শালা এই বুড়ো গায়েবই জানে নাকি, যখনই মারার প্ল্যান করি সে বেঁচে যায়। আজও কাজটা হলো না। পরের দিন রাজু অটোতে বসে আনুষার সঙ্গে কথা বলছিল, হুট করে এই দিকে লক্ষ্য করে দাদু একা একা আসছে। রাজু মনে করে এটা সুযোগ, আশপাশটা ভালো করে লক্ষ্য করে, মানে সে তাকে অটো দিয়ে ধাক্কা মেরে ফেলবে এমনটা প্ল্যান আর কি। এটাই ভালো সময়, সে অটো টান দেয়, খুব স্পিডে নেয়, দাদুর সঙ্গে লাগিয়ে দিবে। দাদুও সাইড হচ্ছে, রাজুও চাপিয়ে নিচ্ছে। এই লাগিয়ে দিবে 5 হাত আগে থেকে গাড়ির কি যেন হয়, গাড়িটা বন্ধ হয়ে যায়। দূর শালা, গাড়ি বন্ধ হওয়ার আর সময় পেলি না, নামে। আরে দাদু, বাপু রেগে যায়, আবে কি করছিলি, আমার মেরে ফেলতে চাচ্ছিলিস নাকি বে? রাজু বলে মারতে চাইছিলাম তো। বাপু একটা চটকানা মারে, আমি তোর দাদা, তুই আমার নাতি, তুই আমাকে মারবি কেন? আমি তো মজাক করছিলাম, ওই এখনকার ছেলে মেয়েরা করে না প্যারাং নাকি সেটা। ও আরে দাদু আমিও তো তাই করছিলাম, তুমি তো ধরে ফেলেছো। দাদু বলে তো চল আমায় একটু রেখে আই। রাজু বলে কি করে যাব, তোমায় দেখে তো গাড়ি হাত পা ছেড়ে দিল। দাদু গাড়ি নিয়ে একটু মজা করে সেখান থেকে চলে যায়। বিকেলের লোকজন মাল্লায়াকে আবার ডেকে নেয়। সময় নাকি কাছাকাছি আসছে, সে এখনো তাদের টাকার ব্যবস্থা করতে পারেনি। তারা আরো সময় দিবে, বিনিময়ে তার জমি তাদের কাছে বন্ধক হিসেবে ছেড়ে দিতে হবে। তার জন্য এই কাগজে সাইন করতে বলে। মাল্লায়ার কাছে তো আর কোনো উপায় নেই, সে খানিকটা রাগ করেই সাইন করে দেয়। তারপর মনটা খারাপ করে সেখান থেকে উঠে আসে। বাবুকে নিয়ে বাসায় যাচ্ছে। আন্টি দাদুর আনা পরশুদিনে সেই মুরগিটা রান্না করে তার মাঝে কি যেন মিশিয়ে দেয় দাদুর খেল খতম করার জন্য। মাল্লায়া বাবুকে নিয়ে বাড়িতে না গিয়ে দুজনে একটু পানি নিয়ে বসে পড়ে। মাল্লায়া দুঃখ করে বাবুকে বলছে বাবু আমি সিদ্ধান্ত নিয়েছি মারবো। বাবু বলে আরে তারা তোকে টাকা ধার দিয়ে উপকার করেছে, তুই তাদের মারবি কেন? মাল্লায়া লাইক হে উপর বলে মুঝে উঠা লে। বাবু আমি তাদের নয়। বাবু বলে তো কি আমাকে মেরে কি হবে বেটা? মাল্লায়া বলে আরে তুমি তো সেদিন বললে, তোমার কথা মতো তো সব কাগজ রেডি করলাম, তুমি কি সব ভুলে গেছো? সে সব ভুলে গেছে। তো রাতে সবাই খেতে বসে, মুরগির গোশত রান্না হয়েছে। আন্টি লেগ পিসটা দাদুকে দিতে যাবে। রাজু বলে মা দাদু তো অনেক খেয়েছে, ওটা আমাকে দাও। দাদু বলে বেটি আজ পেট কেমন যেন করছে, আমি গোশত খাবো না, দিস না, এমনি চাটনি দে। আন্টি তাকিয়ে আছে, আরে মা কি হলো দাও। কাকু বলে দাও আমাকে দাও। আন্টি মাথা নাড়ছে, না না। লক্ষ্মীও প্লেটে গিয়ে দেয়, আন্টি দিতে চায় না। কাকু বুঝতে পারে ব্যাপারটা কি, সেও ইশারা করে না খেতে। দাদু বলে আরে কি হলো, খাও সবাই, গোশত দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, খাও খাও খাও। এক একজনের মুখের রিয়াকশন, উফ। লাকিলি সেই সময় আবার বিদ্যুৎ চলে যায়। রাজু লাইট নিতে যাওয়ার বাহানায় প্লেটটা ফেলে দিয়ে যায়। আন্টিও উঠে যায়। রাজু বলে মা মিশানোর আগে আমাদের তো একটু বলে রাখো, নয়তো তো সবাই টপকে যাবো। পরের দিন সুরি দাদুর সঙ্গে লেগেছে, তার মা তাকে ডুবিয়ে দিয়ে গেছে। আজ তার 2টা জেসিবি থাকতো, সব তার মা শেষ করে দিয়ে গেছে, হ্যান ত্যান, সে ছাড়বে না, মানে পাগল হয়ে গেছে মূর্তি করে। রাতে এরা বসে পড়ে মাল সামান নিয়ে। রাজু এখানে সর্বনাশ করে দেয়। মদের নেশায় সে বলতে থাকে খুব তাড়াতাড়ি আমি তোদের একটা সারপ্রাইজ দিব রে। এরা জানতে চায় কি? রাজু বলে আমি নতুন অটো নিতে চলেছি, এই খাটাটা বেচে দিব। আবে তোর কাছে বিড়ি খাওয়ার টাকা নেই, তুই অটো নিবি কোথা থেকে বে? রাজু বলে টাকার অভাব হবে না বে, 2 দিন অপেক্ষা কর। কিভাবে আসবে? রাজু বলে আমার দাদার নামে ইন্স্যুরেন্স করা আছে, অনেক টাকার, আমরা তাকে মেরে ফেলবো, তাহলে তো সব টাকা আমরা পেয়ে যাব। সে তো নিষেধার সব কথা বলে দেয়, কিন্তু এই রাকেশ হারামি সেগুলো আবার রেকর্ড করে নেয়। আকাম করে এসে শুয়ে পড়ে। বাপুর ঘুম ভাঙে, তাই একটু উঠে বসতেই তার পায়ে সাপ কামড় দিয়ে চলে যায়। দাদু দেখে সত্যি তো কামড় দিয়েছে। গামছা দিয়ে পাটা বেঁধে ছেলে আর নাতিকে ডাকছে। মাল্লায়া দৌড়ে বের হয়ে আসে। বাপু কি হলো? সাপ কামড় দিয়েছে। হাই এটা কি হলো? বাপকে সাপ কামড় দিয়েছে, এটা তো খুব সিরিয়াস একটা ব্যাপার, এটা নিয়ে তো তাদের ব্যস্ত হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এদের মনে চলছে অন্য কিছু। মানে এরা ভাবছে এই বাহানায় যদি সে মরে তাহলে তো তাদের কাজটা হয়ে যাবে। দাদু বুঝতে পারছে না এরা একে অপরের দিকে তাকিয়ে আছে কেন। আরে রাজুকে ডাক দে, হসপিটালে যেতে হবে, তাকিয়ে আছিস কেন? আন্টি গিয়ে রাজুকে ডাকে। সে তো একটু আগেই শুইল, উঠতে চায় না। জোর করে উঠানো হয়। লক্ষ্মীর প্রয়োজনীয় জিনিসগুলো নেয়। রাজু গাড়ি স্টার্ট দিচ্ছে, স্টার্ট নিচ্ছে না। লক্ষ্মী মনে করে রাজু মনে হয় ইচ্ছে করে এমনটা করছে যাতে দাদুর খেল খতম হয়ে যায়। রাজু বলে আরে সত্যি স্টার্ট নিচ্ছে না।
দাদুর অবস্থা খারাপ হচ্ছে, পরে স্টার্ট নেয়, গাড়ি রওনা দেয়। দাদু বলে, বেটা আমার চোখ বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি নিয়ে চল, আমি এখনই মরতে চাই না, আমি লক্ষ্মীর বিয়ে দেখতে চাই, অনেক আশা করে রেখেছি, আমাকে বাঁচা তোরা। আমি একটু একটু করে জমিয়ে লক্ষ্মীর জন্য এটা বানিয়েছি, ওর বিয়েতে দিব বলে, তোরা আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। আন্টি ইমোশনাল হয়ে যায়। কাকু হয়তো বুঝতে পারছে যে বাপ বাপ হয়, এখন তো মরতে চলেছে না। হসপিটালে আসতে আসতে বাপু বেহুশ হয়ে যায়, এমার্জেন্সিতে নেওয়া হয়। ওদিকে রাকেশ মাদারবোর্ড রাজুর ভিডিও থেকে তার দাদাকে মারার মূল কথাটা গ্রুপে ছড়িয়ে দেয়। এটা টেনশনে আছে, না জানে কি হয়। রাত পেরিয়ে সকালে সিন লক্ষ্মীদের বাড়িতে আনলে আমরা দেখি গ্রামের সব লোকজন জমা হয়ে গেছে, মানে সবাই ভিডিও দেখে জমা হয়েছে, পরিবারের সবাইকে ধরবে। এক কাকু এসে জায়গায়, আরে তোমরা এখানে কি করছো? দাদু বলে, সবাই মিলে বাবুকে মেরেছে, তাই অপেক্ষা করছি এদের ধরার। কাকু বলে, আরে কি যাতা বলছো, বাবুকে রাতে সাপ কামড় দিয়েছে, ওরা তোকে হসপিটালে নিয়ে গেছে, কাল রাতে তো আমি দেখেছি। ও সাপ কামড়িয়েছে, চলো রে, তাহলে আর থেকে কি হবে, সবাই চলে যায়। কিন্তু বাপুকে যে মারার প্ল্যান এরা এঁটেছে, এই কথা তো সবার মাথায় থেকে গেল। বাপুর হুঁশ ফিরেছে, সে ঠিক আছে। ডক্টর চলে গেলে বাপু কাঁদো কাঁদো গলায় মাল্লায়াকে বলে, বেটা জীবনটা খুব কঠিন, তুই আমার ছেলে, আমি তোকে বড় করেছি, আমি জানি তুই কেমন, তোর সন্তানরা আমার কাছে বেঁচে থাকার একটা সম্বল, তুই খুব ভোলা, ছোট ছোট ব্যাপারেও খুব টেনশন করিস, এত ভাবিস কেন, সব ঠিক হয়ে যাবে, আমিও ঠিক আছি। বৌমা তুই না খেয়ে যা আমার জন্য খাবার বের করে দিস, এটা আমি জানি, তুই কি ভেবেছিস আমি বুঝি না? হ্যাঁ, তোর জন্য হয়তো কিছু করতে পারি না, তবে চিন্তা করিস না, তোর কথা আমি কখনো ভুলবো না বেটি। পরিবারে হয়তো আমি বাড়তি কেউ, কিন্তু একজন মুরব্বী পরিবারে থাকতে হয়, সে ছায়ার মতো থাকে, যেদিন মরে যাব সেদিন হয়তো বুঝতে পারবি। দাদুর কথা শুনে এরা তো কান্না করে দেয় যে বাপকে তারা মারার চেষ্টা করছে সে আসলে তাদের কত ভালোবাসে, তাদের নিয়ে ভাবে, তার গুরুত্ব তারা বুঝতে পারেনি, এখন হয়তো বুঝতে পারছে। রাজুর ভিডিও লক্ষ্মীর এক বান্ধবী দেখতে পেয়ে তাদের দেখায়, ভিডিওতে রাজুর কথা শুনে এরা শক খেয়ে যায়। তারা তো জাস্ট ভেবেছে এটা করবে, কিন্তু এখন তো গ্রামের সবাই জেনে গেল, তারা তো এটা সত্যি মনে করবে। আন্টি গিয়ে রাজুকে পেটাতে থাকে, নালায়েক তুই কি করেছিস, এটা এর থেকে ভালো তুই আমাদের সামনেই না পড়তি, কতবার বলেছি নেশাভানে যাবি না, তুই তো আমাদের বেঁচে থাকতে থাকতে মেরে দিলি। রাজু কি বলবে, সে তো নেশার তালে বলেছিল, তার বন্ধুরা যে গাদ্দারি করবে সে তো আর জানে না। বিকেলে মা বোনকে বাসায় নামিয়ে দিয়ে রাজু অটো ঘুরিয়ে স্ট্যান্ডে এসে কোনো কথা নেই, রাকেশ মাদার টোস্ট বিস্কিটকে ধরে একবারে ইচ্ছে মতো কেলায়। বাকি যে ড্রাইভাররা ছিল তারা দুজনকে একটু থামানোর চেষ্টা করে, রাজু খুব পেটায় রাকেশকে। পরিবেশ আরো ঘোলাটে হয়ে গেল। মাল্লায়ার থেকে যারা টাকা পায় তো সবাই বসে গেছে যে মাল্লায়াকে আমরা চাপ দিয়েছি বলে সে এমন প্ল্যান করেছে, আমরা তো এর জন্য দায়ী হতে পারি, তাই না? কিভাবে? বুড়োকে মারার সময় লিখে যেত যে এর পেছনে এরা দেয়, তাহলে তো আমরা ফেসে যেতাম, তাই না? তাহলে এখন কি করতে হবে, মাল্লায়াকে একটু চাপ কম দিয়ে একটু সময় দেওয়া হোক। ওকে, রাজুর ভিডিও ছড়িয়ে পড়াতে এই একটা ফায়দা তো হলো। এর দুদিন পর দাদুকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। হসপিটালের খরচা হয়ে গেল, বাড়িতে টাকা নেই, খাবে কি, দাদুকে তো এখন খাওয়াতে হবে। তাই মাল্লায়া তাদের একটা গরু ছিল সেটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। বিক্রি করে বাসায় ফিরছিল, বাসে কিছু লোক খোঁটা দেয় তার বাবার ব্যাপারটা নিয়ে। মাল্লায়ার খারাপ তো লাগে, কিন্তু কিছু বলার নেই। পরের দিন সকালে বাপু খেতে যাচ্ছিল, একজন এসে দাদুকে বলে, বাপু একটা কথা গ্রামে ছড়িয়েছে, শুনেছ? না তোরে, কি? লোকটা বলে তোমার পরিবারের লোকজন মিলেই তোমাকে মারার চেষ্টা করছে। বাপু থমকে যায়, কি বলছিস? পুরো গ্রামে এটা ছড়িয়ে পড়েছে। দাদুর মনের ভেতরে হয়তো একটু সন্দেহ লাগে, কিন্তু পরিবার তো কিছু বলে না। আন্টি কাজে যেতে লাগলে তার সঙ্গের মহিলাটাও বলে, এমন এমন শুনলাম, এটা কি সত্যি? আন্টি কি বলবে, ছেলে মদ খেয়া বলতে বলেছে বলে কেটে দেয়। ওদিকে লক্ষ্মী রাবির সঙ্গে দেখা করার জন্য গাছতলায় এসেছে। রাবি এলে বলে, স্যার এসব কি শুনছি, আপনি নাকি বিয়ের জন্য হাঁ করে দিয়েছেন, বলুন এসব মিথ্যে, এটা বলুন মিথ্যে। রাবি বলে, না লক্ষ্মী, এসব সত্যি। লক্ষ্মী মূলত রাবিকে ভালোবাসে, এই জন্যই তো বিয়ের কথা শোনাতে তার মাথা খারাপ হয়ে গেছে। রাবি বলে, যখন আমি তোমার পিছে পড়েছিলাম তুমি বললে আমি যেন বিয়ে করি, তারপরও আমি চাইনি, কিন্তু তোমার দাদাকে নিয়ে যে ব্যাপারটা ছড়িয়ে গেছে এটা দেখার পর আমার পরিবার কখনো রাজি হবে না। লক্ষ্মীর মনটা ভেঙে যায়, কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। গরিবের মন ভাঙতে লাগে কতক্ষণ। রাতে দাদুকে খাবার দিলে দাদু বুঝতে পারে তার মনটা খারাপ, কিছু বলবে তার আগে লক্ষ্মী ফেটে যায়। কি শান্তি পেয়েছ তোমরা, খুশি হয়েছ, সবাই থুতু করছে, মজা বুঝেছ না? আগেই বলেছিলাম চলো সব বিক্রি করে শহরে যাই। না, ওই জমিতে না জানি কি আছে, তোমরা কিছুই বোঝো না, জমি ছাড়া অনেক হয়েছে, আর না, আমি আর ভাই শহরে যাব, তোমরা এখানেই পড়ে মরো, তোমাদের কাউকে আসতে হবে না, জমি থেকে সোনা বের করে করে খাও। আন্টি উঠে এসে লক্ষ্মীকে থাপড়ানো শুরু করে, এইভাবে বাপের সঙ্গে কে কথা বলে? এই জন্য তোকে পড়াশোনা করিয়েছি, ছোট থেকে এত আদর যত্ন করে এই জন্য বড় করেছি যাতে বড় হয়ে বেয়াদবি করতে পারিস। রাজু এগিয়ে যায়, মা দিদিকে মারছো কেন, ছাড়ো। আন্টি রাজুকে মারা শুরু করে, তুই সব নষ্টের মূল, তোকে আগে পেটানো উচিত, না লায়েক কোথাকার। কাকু আন্টিকে থামতে বলছে, কিন্তু সে থামছে না বলে কাকু আন্টির উপর তার রাগটা ঝাড়ে। এটা দেখে রাজু তার বাবাকে একটু ধাক্কা দেয় যে মাকে কেন মারছো। আর যাই হোক, কোনো ছেলের সামনে মাকে অপমান করলে অন্তত ছেলেরা বাপকেও ছাড়ে না, কিন্তু মা আবার হাজব্যান্ডের অপমান সইতে পারে না, প্রয়োজনে নিজে মার খাবে।
আন্টি রাজুকে পেটায়। তোর এত বড় সাহস কি করে হলো? বাপকে ধাক্কা দিস, বড় হয়ে গেছিস না, নালায়েক কোথাকার। অনেক রাগারাগি করে। কাকু চুপ থাকতে বলে, সবাই চুপ। রাজু রাগ করে চলে যায়, লক্ষ্মী রাগ করে রুমে চলে যায়, কাকু বসে পড়ে। একটু পর আন্টি ব্লাস্ট হয়ে যায়। বাচ্চাদের মারলো ভেবে সে নিজেই কান্নায় ভেঙে পড়ে। সে তাদের এমন করে মারতে পারলো? মা তো খুব কাঁদে। তারপর শুইতে গিয়ে আবার কাকুকেও সান্ত্বনা দিচ্ছে যে ছেলে মেয়ে ওভাবে কথা বললো, তুমি কিছু মনে করো না। ওরা তো অভাব বুঝতে পারছে না, এখন বুঝতে পেরে একটু ভয় পেয়ে গেছে। এটাই একটা মহিলার পাওয়ার, একটা মেয়ের মহত্বতা এটাই। তার সঙ্গে কি হলো সেটা নিয়ে সে এখনো ভাবেনি। বাচ্চা, জামাই, পরিবার নিয়েই ভাবতে তার দিন চলে যায়, আবার রাতে এসেও হাজবেন্ডের তোষামদি করতে হয়। সেলুট ওই সব মহিলাদের যারা সংসার, পরিবার, ভালোবাসার জন্য নিজেকে আড়াল করে রেখেছে। যাক, অনেক কিছু তো ঘটে গেল, তাই রাজু একটু নিজেকে শান্ত করার জন্য আনুষার কাছে যাচ্ছে যে তার মনের কষ্টের কথাগুলো তাকে খুলে বলবে। কিন্তু এখানেও সে খায় বাঁশ। ওই যে রাকেশ, আনুষার সম্পর্ক তার সঙ্গেও, মানে আনুষা মূলত 12 ভাতের চাল, বগুড়া 12পুর। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, জ্ঞানী লোকের জন্য ইশারা কাফি। জাস্ট মেয়েদের সম্মান করি, এই জন্য ফুল কথাটা বলতে পারলাম না। তো রাজুর শেষ কুলটাও হারালো। পরের দিন থেকে পুরো পরিবার সাফার করে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, সবাই সবার জায়গা থেকে চিন্তা ভাবনা নিয়ে মন খারাপ করে থাকে। এভাবেই 2 দিন পার হয়ে গেলে ফাইনালি মালায়া সিদ্ধান্ত নেয় তারা শহরে যাবে। প্যাকিং শুরু হয়, প্রয়োজনীয় সব জিনিসপত্র বস্তা করা হয়। দুপুরে খাওয়ার পর যে যার কাছের মানুষের কাছ থেকে বিদায় নেয়। কাছের মানুষগুলো যে যার মতো করে ভালোবাসা প্রকাশ করে। সব বেঁধে নেওয়া হয়েছে। দাদু বলে, বেটা, জমি ছাড়া কোনো মানুষের অস্তিত্ব বোঝা যায় না, তাই সব জমি নষ্ট না করে কিছু জমি রেখে দিস, যেন সব কিছু হারিয়ে গেলেও ওই জমিটার উপর বাঁচতে পারি। লক্ষ্মী তার বান্ধবীর কাছে বিদায় নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে যে সে বাবা মাকে বাধ্য করে নিয়ে যাচ্ছে শহরে, না জানি তার বাবা মা তার জন্য ব্যর্থ হয়ে ফিরে আসে। রুমে তালামালা দিয়ে সবাই মিলে রওনা দেয় শহরের উদ্দেশ্যে। যে মানুষগুলো জন্ম থেকে বেড়ে ওঠা, বড় হওয়া অবধি গ্রামে কাটলো, তাদের গ্রাম ছেড়ে যাওয়াটা সহজ ব্যাপার নয়। তাও সেটা যদিও হয় কষ্টের বা অভাবের কারণে। খুশি খুশি যাওয়ার ভিন্ন কথা, সবার মন খারাপ। রাস্তায় গ্রামের মন্দির পরে শেষবারের মতো পুজো করতে নামে। দাদু বলে সে যাবে না। এরা এদের মতো প্রার্থনা করছে। বাপু এখানে বিড়ি ফুকাতে ফুকাতে নজর পড়ে মন্দিরের দেয়ালে থাকা এসব মূর্তির দিকে। বিড়িতে লম্বা টান দিয়ে একটু গভীর মনোযোগ দিলে এই জায়গাটা চোখে পড়ে। আরেকটা টান দিয়ে মনোযোগ দিলে মনে পড়ে সিনুর মা মরা দিনে সে হিঁসু দেওয়ার জন্য সাইডে এসেছিল এখানে। 2 দিন আগে খাল থেকে মাটি উঠানো হয়েছিল, সেখানে এই মূর্তিটা পেয়েছিল সে। তখনই পেছন থেকে তাকে কেউ ডাকে, সে তাড়াহুড়ো করে মূর্তিটা নিয়ে এখানে এই ছোট মন্দিরের পাথরের নিচে চিহ্ন দিয়ে লুকিয়ে রাখে। মনে পড়েছে রে, মনে পড়েছে। এই জন্য বারবার বাপু সিনু মায়ের মরা দিনের কথা মনে পড়ার চেষ্টা করছিল, কিন্তু আজ মনে পড়েছে। এরা প্রার্থনা শেষ করে এসে দেখে বাপু নেই। কি হলো, কই গেল? আবার খোঁজাখুঁজি শুরু করে। আর কই যাবে, যেহেতু মনে পড়েছে তো বাপু জায়গা মতো চলে আসে। পাথরটা সরিয়ে মাটি খুঁড়তে লাগে। শেষ সময়ে আবার এদিকে সিনু আসছে। মানে সে মূর্তির চিন্তায় এখনো ঘর থেকে বের হতে পারেনি যে সে কত টাকার মালিক হতে পারতো, জেসিবি কিনতে পারতো। দাদু মূর্তিটা বের করে তার গামছার মাঝে পেঁচিয়ে নেয়। সিনু এদিকেই আসছে। আজ বুঝি বাবু ধরা পড়ে। সিনু রাগে ফেটে যাচ্ছে যে তার মা কি বোলটা করেছে। দাদু মূর্তি নিয়ে উঠে আসে, সামনে দেখে সিনু সেরেছে। সিনু ও বাবুকে দেখে এগিয়ে যায়। বুড়ো এখানে কি করছে? বাবু চুপচাপ তার মতো যাচ্ছে। সিনু থামায়। বুড়ো, পোটলায় কি ওটা? বাবু বললে ওটা ওটা। সিনু বলে, নারকেলের ছাল নাকি? দাদু বলে, হ্যাঁ হ্যাঁ নারকেলের ছাল। তোর কি তাতে, চল যা। দুজন দুদিকে যেতে লাগে। দাদু ভাবছে যাক বাঁচা গেল। সিনুর কি যে মনে হয়, সে আবার বাবুর পিছে আসে। বুড়ো, ওখানে একটা মূর্তি দেখেছিস তুই? মূর্তি? কিসের মূর্তি? মূর্তি কি পরে পরে থাকে নাকি বে? সিনু বলে, আমার মূর্তি, আমার মা ফেলেছে এখানে। ওটা যদি আমি কারো কাছে দেখি না, খবর আছে তার। বলে সে চলে যায়। দাদু তো তাড়াহুড়ো করে যাচ্ছে, ছেলের কাছে পৌঁছাতে পারলে বাঁচে। তখন এরা সামন থেকে আসে। আরে বাপু, কই গেছিলে? আমরা সে কখন থেকে তোমায় খুঁজতেছি। চলো চলো, ওটো ওটো। তুমি কি যে করো না। গাড়িতে উঠিয়ে নেয়। গাড়ি চলছে শহরের দিকে। এই গাছের এখানে এসে অটোটা থেমে যায়। মানে দাদু মূর্তিটা বের করে এদের হাতে দিয়েছে। বাস, এরা দেখে তো সবার চোখে মুখে শক খাওয়ার রিয়াকশন। হাই হাই, এটা তো অনেক দামি একটা মূর্তি। কাম তো হয়ে গেছে মামা। তো তাদের অবাক হওয়া দিয়ে স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন কয়েক মাস পর শুরু করে। পেছনে মাল্লাইয়া বলছে, এই মাটির ভরসায় আমাদের জীবন চলে, তাহলে এই মাটি কিভাবে আমাদের নিরাশ করতে পারে? মন থেকে চেয়েছিলাম যেন মাটির থেকে আলাদা না হই। ওপরওয়ালা শুনেছে, তাই তো এই মূর্তি বাপুর হাতে পড়েছে। এখন আমার সুখের সময় এসেছে। পাওনাদারদের বেশিরভাগ টাকা পরিশোধ হয়ে গেছে। বাকি যারা পাবে তারা লম্বা সময় দিয়েছে। সব জমি আবাদ করতে শুরু করেছি। ছেলে নিজের ট্যাক্সি চালায়। শুধু তাই না, সে এখন নিজের টাকায় নিজের এজেন্সি দিয়েছে। মেয়ে প্রথম পরীক্ষাতেই সরকারি চাকরি পেয়েছে। বাপু এখন খুশির ঠেলায় বেশি বেশি লাল পানি খায়। এখন তো সে গ্রামের হিরো। আমার বউয়ের কোনো অভিযোগ নেই, আগে থেকেও ছিল না। সে খুশি আছে। এখন সব ঠিক। কাজ শেষ হলে রাজু দিদিকে বাসায় নিয়েই ফেরে। তো একদিন লক্ষ্মীর ফোনে কল আসে। রিসিভ করে দেখে রবি স্যার। হাই হ্যালো হয়। স্যার কেমন আছেন? ভালো। বউ বাচ্চা কেমন আছে স্যার? রবি বলে, আমি বিয়ে করিনি।
বিয়ে করেননি? সেদিন তোমার চোখে পানি দেখে এসে আমি আর সইতেই পারিনি, পরে বাসায় না করে দেই। এজন্য বাবার সঙ্গে অনেক ঝামেলাও হয়, কিন্তু কি করার, সন্তান তো এখন মেনে নিয়েছে। লক্ষ্মী খুশিতে কান্না করবে নাকি কষ্টে কান্না করবে বুঝতে পারছে না, যে সেই মানুষটা বিয়ে ভেঙে তার অপেক্ষায় আছে। রবি আবারও বিয়ের প্রস্তাব দেয়। লক্ষ্মী কথা বলতে পারছে না, বলে আমার বাড়িতে আসুন, আজই আসুন। কাকু বলছে, কি ভাবছেন, এসব কি করে হলো? ওই মূর্তি পাওয়ার পর আমরা ভাবছিলাম কি করব। বাবু বলে এটা সরকারের সম্পদ, তাই আমরা থানায় জমা দিই। সরকার খুশি হয়ে অনেস্টি দেখে ওই মূর্তির পুরো দামের অর্ধেক টাকা আমাদের দিয়ে দেয়, যা দিয়ে আমাদের দিন ফিরে আসে। ফাইনালি তাদের খুশি দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো অভাব খুব খারাপ জিনিস। যে কোনো কিছুর অভাব মানুষের স্বাভাবিকত্ব নষ্ট করে দেয়। একটা মানুষ নিজেকে ভুলে যায় অভাবের তাড়নায়। আবার অভাবে না পড়লে বোঝা যায় না সম্পদ বা কোনো জিনিসের মূল্য, তাই অভাবটাও একটু জরুরি। বাবা মার ব্যাপারে আমরা সন্তানরা সবসময় পজিটিভ হতে পারি না, কিন্তু তাদের মহত্বতা দেখুন, তারা মৃত্যুর 1 সেকেন্ড আগ অবধিও আমাদের পজিটিভিটি নিয়েই ভাবে। বন্ধু বানানোর আগে, বন্ধুর মতো কাছে নেওয়ার আগে ভাবুন সে শত্রু হতে পারে কিনা। কাউকে ভালোবেসে সবকিছু লুটিয়ে দেওয়া সহজ, কিন্তু কারো লুটানো ভালোবাসা পাওয়া কঠিন। তাই যে ভালোবাসছে তার ভালোবাসাকে সম্মান জানাতে হবে। পরিবারে মুরব্বি থাকা অনেক ঝামেলার। তারা বেশি কথা বলে, একটু বেশি বোঝায়, আধুনিক কথা বোঝে না, আরও বেশ কিছু ঝামেলা রয়েছে। কিন্তু মুরব্বি হলো একটা পরিবারে বট গাছের গোড়ার মতো। যে পরিবারে মুরব্বি নেই সেই পরিবারে মান সম্মানের তোয়াক্কা নেই, সে পরিবারে শাসনবিহীন বাচ্চারা পালিত হয়। তাই দাদা দাদি নানা নানি থাকা অবস্থায় তাদের পুরো ভালোবাসা, পুরো ছায়া নিজের মাঝে নিয়ে নিন। যাদের নেই তারাই বোঝে এর শূন্যতা। আরেকটা ব্যাপার হলো, যদি আপনার বাবা মা আপনাকে কোনো কিছুই না দেয়, কোনো সম্পদ না দেয়, যদি তারা জীবিত থাকে, তাহলে তারাই আপনার কাছে সব থেকে বড় সম্পদ। এটা আসলে তারা মরার পর আমরা বুঝতে পারি। আচ্ছা, ফুল মুভি আমাদের অ্যাপস সিনে রিভিউ প্লে স্টোরে রয়েছে, সেটা ডাউনলোড করে সেখানে গিয়ে দেখতে পারবেন। আর ওপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। ভিডিওর কোন অংশটা আপনার ভালো লেগেছে কমেন্ট করে যাবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।